এই নাটকটার মধ্যে না মানে সিরাজউদ্দৌলার একটা অন্য দিক, পুরো নাটকটাতেই সব ক্যারেক্টার গুলো একটা অন্য দিক আমরা দেখতে পাবো। সেই জন্য সিরাজ এবং 1 মাস আগে স্ক্রিপ্ট পেয়ে গেছি, এইবার পুরোটা মুখস্থ করে সুযোগ কিন্তু একটাই, হ্যাঁ কোনো এনজি হবে, রিটেকের ব্যাপার নেই। আমি অজয় ঘোষ, সভাপতি কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমরা আগামী 15 জানুয়ারি থেকে 18 জানুয়ারি কাশীপুর বেলগাছি উৎসবের আয়োজন করেছি। যে উৎসবে টলিউড থেকে বলিউডের খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবে। এছাড়াও বিশাল স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি, চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির রয়েছে তাতে। এই উৎসব শুধু সাংস্কৃতিক উৎসবই নয়, সামাজিক দায়িত্ব থেকে আমরা স্বাবলম্বীকরণ অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে সেলাই মেশিন, রিক্সা, ভ্যান, সাইকেল প্রদান করা হবে। দিব্যাঙ্গদের জন্য ট্রাইসাইকেল, হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র দেওয়া হবে। এছাড়া 12 জানুয়ারি জাতীয় যুব দিবসে প্রবন্ধ রচনার আয়োজন করেছি। সবাইকে অনুরোধ করছি এই অনুষ্ঠানে আসুন এবং অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। সাহেব সুস্মিতাকে আবার আমরা কবে একসাথে দেখতে পাবো, এই কমেন্টে ভরে গেছিল আমাদের সোশ্যাল মিডিয়া। আর বছর শুরু না হতে সেই আপনাদের প্রিয় জুটি আবারও একসাথে, তবে এবার কিন্তু ইতিহাসের পাতা থেকে উঠে আসা চরিত্রে। তোমাদের থেকেই জেনে নেবো যে কোন চরিত্রে তোমাদের দর্শকরা দেখতে চলেছে। আমাদের দুজনকে দর্শকরা এবার মঞ্চে দেখতে পাবে। 17 জানুয়ারি সন্ধ্যে 6:30 মঞ্চস্থ হচ্ছে আমাদের নতুন নাটক সিরাজ, এবং যার পরিচালনা করছেন অবন্তী চক্রবর্তী। সেই নাটকে আমি সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করছি, ও বেগম লুৎফান্নেসার চরিত্রে অভিনয় করছে। এছাড়াও বিপ্লব বন্দ্যোপাধ্যায় আছেন, বিপ্লব দা মির্জাফারের চরিত্রে অভিনয় করছেন, সেজুতি দি অভিনয় করছেন ঘাসেটি বেগমের চরিত্রে, এবং অর্পিতা অভিনয় করছেন আমিনা বেগমের চরিত্রে। আচ্ছা, ইতিহাসের চরিত্র মানেই তো আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে সেই চরিত্রগুলো কেমন হতে পারে বা তাদেরকে কেমন দেখতে। তো তোমাদের কাছে যখন প্রথম এসেছিল নাটকটা, তোমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করেছো এই চরিত্রগুলোর জন্য? তোমার থেকেই প্রথম জানতে চাইবো, যেহেতু থিয়েটারের মঞ্চে প্রথম কাজ তোমার। অবন্তীদি যখন বলেছিল যে আমরা সিরাজকে নিয়ে নাটক করব, কিন্তু একটু অন্য রকম ভাবে, তো আমাকে যখন বলেছিল তুই লুৎফান্নেসার চরিত্রটা প্লে করবি, আমি অবন্তীদি তো বলেই ছিল কিরকম কি হবে, কিরকম কি ভাবছে। বাকিটা আমি একটুখানি পড়াশোনা করেছি চরিত্রটাকে নিয়ে, যে কিরকম ছিল। খুব একটা যে সিরাজের মতো ওরকম ভাবে তো আমাদের ইতিহাসে লুৎফান্নেসাকে নিয়ে কিছু নেই, যতটুকু আছে সেটাই দেখেছি, সেটাই পড়েছি। অবন্তীদিও বুঝিয়ে দিয়েছে খানিকটা, এখনো বুঝিয়ে চলেছে। তো প্রথম থিয়েটার, সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। তার সাথে এরকম একটা গুরুত্বপূর্ণ চরিত্র প্রথমবার থিয়েটার করতে এসেই এই চরিত্রটাকে যথাযথভাবে প্লে করতে, মানে আমি ভীষণভাবে চেষ্টা করব যাতে আমি জাস্টিস করতে পারি চরিত্রটার সাথে। আমার এটা একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের সন্দীপ রায় স্যারের কাছ থেকে, বাবুদার কাছ থেকে। যখন আমি তোপসে করতে গেছিলাম, সেটা হতো একটা বইয়ের পাতা থেকে উঠে আসা চরিত্র। তো তখন আমি বলেছিলাম যে স্যার তাহলে আমি একটু পুরোনো ছবিগুলো একবার একটু দেখে নিই, হ্যাঁ, যে কে কিরকম তোপসে করেছে না করেছে। তো খুব ইন্টারেস্টিংলি আমাকে খুব ভালো কথা বলেছিলেন। বলছি যে একজন অ্যাক্টর হিসেবে না তোমার দেখা উচিত নয়, আমার মনে হয় তুমি বরঞ্চ গল্পের বইটা পড়ো, পড়ে তুমি ইমাজিন করো তোপসে কিরকম হতে হয়। তোপসের একটা চরিত্র, একটা ছবি তুমি নিজের মনে আঁকো, সেইটাকেই মানুষের সামনে প্রেজেন্ট করো নিজের মতন করে। তাহলে তার মধ্যে কি হবে, তার মধ্যে ধরো বইয়ের পা থেকে উঠে আসা বৈশিষ্ট্যগুলো হয়তো থাকবে, কিন্তু চরিত্রায়নের দিক থেকে, তার মনের দিক থেকে, সেটা কিন্তু মনটা কিন্তু তুমি গঠন করবে। চরিত্রটা হয়তো বইটা গঠন করে দেবে, মনটা তুমি গঠন করবে। তো এবার তুমি সেই ক্যারেক্টারটাকে কিরকম ভাবে দেখছো, ঠিক সেরকমই সিরাজের ক্ষেত্রে। সিরাজের তো সুনামের থেকে আর কি বদনাম বেশি। হ্যাঁ, ইতিহাসের পাতা খুলে দেখলে পরে সে খামখেয়ালি ছিল, সে ভীষণ নিষ্ঠুর ছিল, সে ভীষণ ওমানাইজার ছিল, অদূরদর্শিতা ছিল তার মধ্যে। কিন্তু তার মনটা কি ছিল, সেই মনটা তৈরি করার কাজটা হচ্ছে শিল্পীর। তো আমার মনে হয় যে আমি ওই গল্পগুলো পড়েছি, আগের সিরাজকে নিয়ে আগে হওয়া কোনো কাজ অডিও ভিজুয়ালি আমি দেখিনি। তো ভিজুয়াল ইমেজারিটা যেটা তৈরি করব, সেটা আমি আমার মন থেকে তৈরি করব। সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে, কারোর মনে হতে পারে যে না এরকম ছিল না, কারোর মনে অন্যরকম ইমেজ হতে পারে। এবার আর্টিস্টের মজাটাই হচ্ছে সেই ইমেজটাকে যতটা মানুষের মনের কাছাকাছি করতে পারবো, বা যদি তাকে আমি একটা অন্য দিক দেখাতে পারি সেই চরিত্রটায়, সে হয়তো সেরকম ভাবে ভাবেনি এই চরিত্রটাকে, তাহলে হয়তো সেই চরিত্রটা মানুষের পছন্দ হয়ে যাবে। যেমন তোপসের ক্ষেত্রে মানুষের মনে যেই ছবিটা ছিল তার সঙ্গে অনেকটা মিলিয়ে দিতে পেরেছিলাম, যার ফলে মানুষের খুব পছন্দ হয়েছিল। আবার এই ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে যে মানুষের মনে যেরকম
ছবি রয়েছে তার যদি একটা বিপরীত ছবি আমরা অন্যরকম ভাবি, তাহলে হয়তো তাদের কাছেও একটা থট প্রসেস আসবে যে আচ্ছা হ্যাঁ আমি তো এরকম ভাবে ভাবিনি, এই মানুষটা তো এরকমও হতে পারতো যে আসলে খুব ভালো কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বা সমাজের চাপে পড়ে বা ওই অত টাকা পয়সা খ্যাতি প্রতিপত্তির চাপে পড়ে ও একটা অন্যরকম বিহেভ করতো, সেটাও হতে পারে। তো সেই ভালনারেবল জায়গাগুলো তৈরি করা সিরাজের মধ্যে, হ্যাঁ, আবার সেই ভালোবাসার জায়গাগুলো তৈরি করা, আবার কোথাও যে ওখানে কোথাও কোথাও ও উইক অথচ যে ও নবাব, তাকে ভেঙে পড়লে চলবে না, সেই জায়গাটাও তৈরি করতে হয়। তো সেখানে কিছু কিছু নিষ্ঠুর ডিসিশনস, কিছু হার্শ ডিসিশনস নিতে হয়, সেটাও আবার সিরাজের মধ্যে রয়েছে। তো এইভাবেই চরিত্রগুলোকে নিয়ে ভাবা আমার তরফ থেকে অন্তত, হ্যাঁ। এবং সেই কারণে আমার মনে হয় যে এই নাটকটার মধ্যে না মানে সিরাজউদ্দৌলার একটা অন্য দিক, পুরো নাটকটাতেই সব ক্যারেক্টারগুলো একটা অন্য দিক আমরা দেখতে পাবো। সেই জন্য সিরাজ এবং অর্থাৎ এবং তার সম্পর্ক আমিনা বেগমের সঙ্গে, সিরাজ এবং তার সম্পর্ক ঘসিটি বেগমের সঙ্গে, সিরাজ এবং তার সম্পর্ক লুৎফান্নিসার সঙ্গে। তো এই ধরনের বিভিন্ন জিনিসগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, যদি আমরা চরিত্রগুলোর থেকে একটু বেরিয়ে আসি, আমরা যদি মিডিয়ামটা নিয়ে কথা বলি, মানে থিয়েটার, এবং তার আগে তোমাদেরকে দর্শকরা ছোট পর্দায় দেখেছে, বহুবার দেখেছে, প্রচুর ভালোবাসা দিয়েছে। তবে তোমার যেহেতু প্রথমবার থিয়েটারে কাজ করা, তুমি এর আগে বহুবার করেছো, থিয়েটারে কাজ করার পদ্ধতিটা এবং ছোট পর্দায় কাজ করার পদ্ধতিটা কিন্তু অনেকটা আলাদা। ঘন্টার পর ঘন্টা বসে রিহার্সাল করা, একই সিন বারবার করা, এত বড় বড় সংলাপ মুখস্থ করা, পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে কেমন? তোমাকে দিয়ে শুরু করি। আমার তো ভীষণ ইন্টারেস্টিং লাগছে, আমার ভীষণ ভালো লেগেছে বিষয়টা, কারণ এটা অন্যরকম একটা মজা আছে। ছোট পর্দার একটা অন্যরকম ব্যাপার, এটার একটা অন্যরকম মজা। আমার সত্যিই ভীষণ ভালো লাগছে এরকম একসঙ্গে সবাই মিলে বসে রিহার্সেল করা, স্ক্রিপ্ট রিডিং করা, বারবার রিহার্সেল করা, রাত জেগে রিহার্সেল করা। তো এই বিষয়গুলো আমার সত্যিই ভীষণ ভালো লাগছে। এবং সরি আমি একটু মাঝখানে কাটছি, আমি ছিলাম ওদের রিহার্সালে, আমি দেখছিলাম যে শেষ দৃশ্যে হাউ হাউ করে চোখ দিয়ে জল পড়ছিল তোমার, তুমি এতটাই চরিত্রের মধ্যে ঢুকে গেছিলে। মানে এটা বোধহয় অনেক দিনের অভ্যাস, মানে ঊর্ধ্বাবসায় এটা হয়েছে সম্ভব, তাই তো? মাঝে মধ্যে যেটা হয় সেটা হচ্ছে চরিত্রটা মানে ভীষণ কাছাকাছি পৌঁছে গেলে হয়তো ডায়লগগুলো খুব ফিল করে বলছিলাম, নিজের মনে করে বলছিলাম, তখন এটা হয়। তো চেষ্টা করছি। আমার মনে হয় যে মিডিয়াম তো ডেফিনেটলি সম্পূর্ণ আলাদা, দুটো মিডিয়াম। টেলিভিশনটা আমরা চেহারা এইটুকু দেখতে পাই, একটা বক্সের মধ্যে এইটুকু দেখতে পাই, আর থিয়েটারে আমরা বসে বহু দূরে একটা ক্যারেক্টারকে পুরো দেখতে পাচ্ছি, তার আশেপাশে স্টেজ ফেজ সব দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে তখন অটোমেটিকলি যেটা হয় সেটা হচ্ছে যে এক্সপ্রেশনের মাপতে ওই রেগুলেটরটাই অনেকটা বাড়িয়ে ফেলতে হয়। তুমি যখন এইটুকু মুখ দেখতে পাচ্ছ তখন এইটুকু অল্প মুখ ঘোরালে পরে তুমি দেখতে পাচ্ছ যে মুখটা ঘুরছে। থিয়েটার ক্ষেত্রে সেই মুখটা বড় করে ঘোরাতে হয়। তো এগুলো কিছু কিছু টেকনিক্যালিটিস, আর কিছুই না। কিন্তু থিয়েটারের মিডিয়ামে দুটো মজা হচ্ছে যে আমরা যখন টেলিভিশন করতাম সেটা কিন্তু খুব ডিফিকাল্ট এই কারণে যে সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট হলো, সঙ্গে সঙ্গে তোমায় অভিনয় করতো, চলো শটটা নিয়ে নি, এই স্ক্রিপ্টে শিখেছে, চলো আমাদের মানে শুটিং হওয়ার 5 মিনিট আগে হয়তো স্ক্রিপ্টে। সেটাও যেরকম ডিফিকাল্ট, আবার ঠিক এই ক্ষেত্রে এটাও ডিফিকাল্ট যে 1 মাস আগে স্ক্রিপ্ট পেয়ে গেছি, এইবার পুরোটা মুখস্থ করে সুযোগ কিন্তু একটাই, কোনো এনজি হবে, রিটেকের ব্যাপার নেই। ওখানে যেমন স্ক্রিপ্টে কেউ ডায়লগ ভুলে গেছে, আচ্ছা ঠিক আছে আরেকবার বলো প্রথম থেকে বলো, সুযোগ আছে, 2, 3, 4, 5টা রিটেক হয়ে গেল। থিয়েটারে তো সেটা নেই। তো সুতরাং দুটোরই আলাদা একটা দুটো মিডিয়ামেরই আলাদা প্রোজ এন্ড কনস রয়েছে, এবং সেইগুলোকে নিয়েই আর কি একজন আর্টিস্টকে নিজেকে কতটা মোল্ড করা, টু আনলার্ন। এই যে আমরা এত 2 বছর ধরে থিয়েটার সিরিয়াল করে এসেছি, কমপ্লিটলি আনলার্ন, ব্রেনটাকে খালি করে দাও, নাও লার্ন দিস অ্যাগেন। থিয়েটারের এই প্রসেসটা, ডিসিপ্লিন, প্র্যাকটিস, রিহার্সাল, এবং ওয়ান টেক করতে হবে, মুখস্থ করে ফেলো, পুরো জিনিসটা বারবার পড়ো। তো এই যে আনলার্ন অ্যান্ড লার্ন এইটা করতে করতেই না আর্টিস্ট ফ্লেক্সিবল হয়ে থাকে, নাহলে ভীষণ রিজিড হয়ে যায় যে না আমি এরকম অভিনয় করি, এইটুকুই করবো, এর বাইরে আমি বেরোবো না, হ্যাঁ, আবার ওটা নতুন কিছু করতে যাবো না, হ্যাঁ। তো দিস ইজ ওয়্যার ইউ বেন্ড দ্য আর্টিস্ট, তার সাইকিটাকে ব্রেক করো, বেন্ড করো, টুইস্ট করো, টার্ন করো, অ্যান্ড দেন ইউ বিকাম ফ্লেক্সিবল আর্টিস্ট। যে কোনো মিডিয়ামই তাকে ফেলে দাও না কেন, তখন সে খুব ইজিলি পারফর্ম করতে পারবে। একদমই তাই। তবে একটা ইচ্ছে যেটা দর্শকদের মনে রয়ে গেছে, তোমাদেরকে আবার একসাথে ছোট পর্দায় দেখা, সেটা কি খুব শিগগিরই সম্ভব হবে? সেটা তো সময় বলবে, এখন আমরা কি করে বলবো। মানে আমি এইটুকু বলতে পারি যে আমার কাছে চ্যানেলের থেকে 2-3টে শো এর জন্য কথাবার্তা হয়েছিল,
আমার কোনোটা এখনো ইন্টারেস্টিং লাগেনি বলে আমি সেটা অ্যাপ্রোচ করিনি কিছু। তো দেখা যাক, সময় বলবে কি হয়। তবে খুব শিগগিরই এই জুটিকে কিন্তু আপনারা থিয়েটারের মঞ্চে দেখতে চলেছেন, এবং কোথায় কিভাবে তারা টিকিটটা কাটতে হবে সেটা যদি একটু বলে দাও। 17ই জানুয়ারি সন্ধ্যে 6:30 মঞ্চস্থ হতে চলেছে সিরাজ এবং জিডি বিড়লা সভাঘরে। তো টিকিট কাটতে পারবেন আপনারা থার্ড বেলে অনলাইন, খুব সহজেই কাটা যায়, এবং সেই থার্ড বেলের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে, এবং আপনার টিকিট কেটে নিন। তাছাড়াও যারা মনে করছেন যে হ্যাঁ 17 তারিখ 4টের সময় মনে হলো যে হ্যাঁ ঠিক আছে হাতে একটু সময় আছে, যাই গিয়ে নাটকটা দেখে আসি, তারা চলে আসুন জিডি বিড়লা সভাঘরে, এখানে কাউন্টার থেকেও টিকিট পাওয়া যাবে। তবে আমি বলবো যে ভালো টিকিটগুলো কিন্তু অনলাইনেই বেরিয়ে যাচ্ছে, অলরেডি প্রচুর লোকে টিকিট কেটেছে, টিকিট কাটা হচ্ছে, প্রায় হাউসফুল হয়ে এসছে। তো আপনারা অনলাইন টিকিট কেটে নিন, আর যাদের ইচ্ছে হবে যে মনে হবে যে হাতে সময় আছে, দেখতে চাই আমরা নাটকটা, চলে আসুন। তারা 17 তারিখ কাউন্টারে এসেও টিকিট কেটে হলে দেখতে পারবেন। তাহলে 17 তারিখ আপনারা আসছেন তো? 15 থেকে 18 জানুয়ারি কাশীপুর বেলগাছিয়া উৎসব, আয়োজক কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি। সবাইকে এই উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।